সুদীর্ঘকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, পূর্বধলা, নকলা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, ঝিনাইগাতি, বক্সিগঞ্জ, মধুপুর, ভালুকা, সিলেটের ধরমপাশা, তাহিরপুর, কুলাউড়া, মৌলভীবাজারের সীমান্তে বসবাস করে আসছে গারো, হাজং, কোচ, বানাই, দালু, হদি, মান্দায় রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও যথেষ্ট সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 1971 সালে 25 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অধ্যায়। গারো, হাজং, কোচ সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র যুবক ভুটান, ভারতে তুরার, রংনাবাগ ও গুয়াহাটি সেন্টারে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সন্ধ্যারানী সাংমা স্বাধীনতা যুদ্ধে যে কয়জন নারী মুক্তিযোদ্ধা হিসাবে অবদান রেখেছেন তাদের মধ্যে একজন ক্ষুদ্র নিগোষ্ঠী নারী সন্ধ্যারানী সাংমা। জন্ম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। 1971 সালে সন্ধ্যারানী সাংমা জয়রামকোড়া খ্রিস্টান মিশনারি হাসপাতালে নার্সিং ট্রেনিংয়ের 2য় বর্ষের ছাত্রী ছিলেন। পাক হানাদার বাহিনীর অত্যাচার শুরু হলে অন্য আরেক নারী মুক্তিযোদ্ধা ভেরোনিকা সুমসাংয়ের সাথে ভারতে চলে যান। সেখানে বেশ কিছুদিন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সেবাদানের কাজ করেন। পরে অস্ত্র চালনা ট্রেনিং নিয়ে দেশে ফিরে এসে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন সন্ধ্যারানী সাংমা। বীর মুক্তিযোদ্ধা কেমনাথ বানায় 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমাদের যে বঙ্গবন্ধু আমাদেরকে আহ্বান করেছেন, আমরা ওনার আহ্বানে সাড়া দিয়েছি। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, কারণ আমাদের এই দেশকে স্বাধীন করতেই হবে। আমি নার্সিংয়ে ছিলাম ওই সময়। আমি 69 সালে নার্সিংয়ে অংশগ্রহণ করেছি এবং 71-এ যুদ্ধ হয়েছে। চারিদিকে কত যুদ্ধাহত, চারিদিকে অনেক গোলমাল গন্ডগোল এবং চারিদিকে খুব পাক বাহিনীর অত্যাচার অভিযান চলছে। ওই সময় ওই হসপিটালে আমি আর আমার দিদি ভেরোনিকা, আমরা 2 জন ছিলাম। আমার খালাতো বোন ভেরোনিকা, আমরা 2 জন ছিলাম। পরে কোথাও কোনো আশ্রয় না পেয়ে আমরা চলে গেলাম প্রথমে বারোমারি মিশনে। ওখানে 1 সপ্তাহ থাকার পর ওইখানেও মুক্তিযোদ্ধাদের আহতদেরকে সেবা দিয়েছে। এরপরে আমরা চলে গেলাম মরিয়মনগর মিশনে। ওইখানে 2 সপ্তাহ থাকার পরে 2 সপ্তাহ ছিলাম ওইখানেও চারিদিকে গোলমাল গন্ডগোল, হত্যাযোগ্য অত্যাচার অবিচার, কোনোভাবে আমরা থাকতে পারলাম না সেখানেও। এরপরে ওইখানে ওই মিশনটা ছিল ফাদার দামেনের পরিচালনায়। এরপরে ওইখানে 2 সপ্তাহ থাকার পরে আমরা চলে গেলাম ভারতে। আমরা ওই সময় মে মাস আমি, আমার খালাতো বোন ভেরোনিকা সুমসাং আর আমার 2 জন দুলা ভাই আর খালাতো ভাই, আমরা 4 জন। এরপরে ওই গ্রাম থেকে অনেক আদিবাসী এবং আদিবাসী আমরা 5000 লোকের মতো এখানে রাত 3টায় পালিয়ে গিয়েছি বাকমারা মিশন দিয়ে। বারিঙ্গাপাড়া মিশন হতে ওইদিকে ফাদার দামেন আমাদেরকে এক করে আমাদেরকে দেখলেন যে আমরা সবে গেছি কিনা। যাওয়ার সময় অনেক রাস্তাঘাটে অনেক বিপদ, আমাদেরকে আক্রমণ করেছিল পাক বাহিনী, রাজাকার, আলবদর তারা, কিন্তু কোনোভাবেই আমাদেরকে আক্রমণ করতে পারেন না। এরপর আমরা ঠিকই গিয়েছি। ফাদার দামেন আমাদেরকে ওইখানে পরে আমাদেরকে দেখে বলেন যে
সন্ধ্যা বেরোনিকা তোমরা এখানে থেকে যাও এই মিশনে, ওখানে তো মিশন আছে। পরে আমরা বললাম না, আমরা এখানে থাকবো না। পরে আমরা চলে গেলাম মহেন্দ্রগঞ্জ থানায়। মহেন্দ্রগঞ্জ থানা থেকে ওইখানে আমার জ্যাঠামশাই ছিল, ওইখানে আমরা ছিলাম, আমি আর আমার খালাতো বোন ভেরোনিকা। ওইখানে থাকার পরে আমরা যে হসপিটালে কাজ করেছিলাম সেখান থেকে ডাক্তার পীযূষ কান্তি রায় ওনার অধীনে আমরা কাজ করেছিলাম। তো ওনার ভাই ডাক্তার প্রেমঙ্কর রায় উনি বলেন যে ওইখানে মহেন্দ্রগঞ্জ থানায় শরণার্থী শিবিরে আমরা নাম লিখিয়ে দিয়েছি, তো সেইটা উনি চেক করে দেখে আমাদেরকে উনি খোঁজখবর নিলেন এবং বললেন যে তোমরা এই হসপিটালে কাজ করো। ওই হসপিটালের নাম হইল 11 নম্বর সেক্টর ফিল্ড হসপিটাল। ওইখানে আমরা কাজ দিয়েছি দিনরাত 24 ঘন্টা। আমরা আত্মীয় বাড়িতে ছিলাম, সেখানে থেকে আমরা দিনে 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি দিয়েছি এবং আহত মুক্তিযোদ্ধাদেরকে একদিকে মেডিকেল ওয়ার্ড আরেকদিকে সার্জিক্যাল ওয়ার্ড, 2টা ওয়ার্ডে ছিল। ওই হসপিটালটা 45 শয্যা বিশিষ্ট হসপিটাল, টেম্পোরারি হসপিটাল, বাস দিয়ে ছিল, তৈরি ছিল। পরে যারা যুদ্ধ করে আহত হয়, গুলি লাগে, এদেরকেও সেবা দিয়েছি এবং যারা মেডিকেল বিশেষভাবে ম্যালেরিয়া, ডায়রিয়া, টাইফয়েড এদেরকেও সেবা দিয়েছি, দিন রাত সেবা দিয়েছি। এবং আমাদের ওই যুদ্ধাহতদেরকে অস্ত্রোপচার করার মতো কোনো যন্ত্র ছিল না। কাঁথা সেলাইয়ের সুই ওই ইয়া দিয়ে আমরা সেলাইয়ের কাজ করেছি এবং চুল কাটার কাঁচি দিয়ে আমরা ফরসেপের কাজ করেছি এবং ওই সময় কোনো উন্নত ধরনের যন্ত্রপাতি ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না এবং স্টেরাইল করার জন্য একমাত্র উপায় ছিল ফুটন্ত পানি দিয়ে আমরা ওই জিনিসগুলা ফুটেছি। তবু ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছু হয় নাই, একটা রোগীও মরে নাই। আমরা যখন ভারত থেকে বাংলাদেশে আসি, আমরা কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগে আসছি, তখন আমরা ওই যে শেরপুর, জামালপুর ওই দিকতে আসছি। শেরপুরে যে বক্সিগঞ্জ এলাকায়, ওইখানে আমরা নার্স ডাক্তার সবাই ছিল। ওইখানে একটা বিশেষ স্মরণীয় ঘটনা ঘটেছিল। আমরা মাঠে তাঁবু খাতায় ওখানে রোগী সেবা দিয়েছি। ওইখানে আমাদেরকে নিক্ষেপ করে পাঞ্জাবিরা একটা বোম, মোটার সেল নিক্ষেপ করেছিল, কিন্তু ঈশ্বরের কি আশ্চর্য, আমাদের এখানে পড়ে নাই, অন্যখানে পড়েছে, কাজে আমরা একজনও মরি নাই, এখন পর্যন্ত বেঁচে আছি। আর এরপরে আমরা তো যখন জামালপুরে আসলাম তখন ওইখানে 2 সপ্তাহ থাকার পরে দেশ স্বাধীন হয়ে গেল, চারিদিকে দেশ শত্রুমুক্ত হইল, আমরা বাড়িতে ফিরে আসলাম। এরপরে আমরা বর্তমান সরকারের কাছ থেকে 2000 করে ভাতা পাচ্ছি। বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ। তবে আমার এই সরকারের কাছে আমার দাবি দেওয়া আছে যে আমরা মুক্তিযোদ্ধারা কিন্তু খুব খুব দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে, আমার জন্য নয়, কিন্তু আমার চেয়ে আরও গরিব আছে, এদের জন্য অনেকে বাড়ি ভিটা নাই। আর আরেকজন বাস্তব ঘটনা আপনারা দেখতে পাবেন, ওইখানে একজন পঙ্গু, এগুলাকে যেন খোঁজখবর নেওয়া হয় বর্তমান সরকার, যাদের বাড়ি ভিটা নাই এদেরকে যেন দেওয়া হয়, আমার এই অনুরোধ থাকবো। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যে এইভাবে বাড়ি সূত্রা একটা মানুষ নাই, এইভাবে পরিবার শোকে হত্যা করে, যে এই ইতিহাস কোনো বিশ্বের রেকর্ড নাই। কাজেই আমরা খুব দুঃখিত এবং মর্মাহত এবং দেশ ভালোবেসে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু যার ডাকে আমরা সাড়া দিয়েছি কিন্তু ওনাকে আমরা হারাইলাম। কাজেই মনে খুব কষ্ট এবং দুঃখ। কাজেই অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হওয়া অবশ্যই দরকার, এই কামনা করি আমি।